আজকের পাঠচক্রে আমি যে বইটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে অ্যানিমেলস পিপল, যেই বইটি লিখেছে ইন্দ্রা সিনহা। বইটি নিয়ে আলোচনা শুরু করার আগে আমি বইটির লেখক সম্পর্কে একটু কথা বলতে যাচ্ছি। ইন্দ্রা সিনহা, যিনি জন্মগ্রহণ করেছেন 1950 সালে মুম্বাই, ভারতে, এবং তিনি একজন ব্রিটিশ লেখক, ভারত এবং ইংরেজ বংশোদ্ভূত। তো এখানে আমরা একটা বিষয় বলতে পারি যে তার শোষক এবং শোষিত এই দুই শ্রেণীর লোক সম্পর্কেই মোটামুটি একটা ধারণা ছিল। এবং অ্যানিমালস পিপল এই বইটির যদি আমি ব্যাকগ্রাউন্ড সম্পর্কে বলতে যাই, এটি একটি ফিকশনাল স্টোরি হলেও এটা বাস্তবের উপরে ভিত্তি করে লেখা হয়েছে। সেটা হচ্ছে 1984 সালে 3রা ডিসেম্বর ভোপাল, মধ্যপ্রদেশ, ভারতে একটি ইন্ডাস্ট্রিয়াল ডিজাস্টার হয়েছিল। সেই ইন্ডাস্ট্রিয়াল ডিজাস্টারের যে ক্ষয়ক্ষতি হয়েছিল সেটি এত মারাত্মক ছিল যে বিশ্বে এখন পর্যন্ত সবচেয়ে মারাত্মক অথবা খারাপ শিল্প বিপর্যয় হিসেবে এটিকে ধরা হয়ে থাকে। এবং প্রায় 5 লাখের উপরে বেশি লোকজনকে সেখানে বিভিন্নভাবে তারা মানসিক, শারীরিক এবং অন্যান্য ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছিল। এবং সেখানে যারা সার্ভাইভ করেছিল, বেঁচে গিয়েছিল, তারা জীবন্ত লাশ হিসেবে বেঁচেছিল কোনো না কোনো সমস্যার মধ্য দিয়ে। গবেষণার পরে জানা যায় বিপর্যয়টা হয়ে যাওয়ার পরে যে এটা আসলে কোনো অ্যাক্সিডেন্ট ছিল না, বলা যায় এটা এক ধরনের প্ল্যান্ড অ্যাক্সিডেন্ট ছিল। সেখানে বিভিন্ন ধরনের ক্ষতিকর কেমিক্যাল ছিল, ক্ষতিকর গ্যাস ছিল, এগুলো ঠিকমতো রাখার একটা ব্যবস্থা রয়েছে, কিন্তু সেখানকার কর্তৃপক্ষ কোনো নিয়ম কানুন মেনে চলেনি, যার ফলে যখন এই বিপর্যয় ঘটে তার ক্ষয়ক্ষতির পরিমাণ অবর্ণনীয় ছিল। এবং এই ক্ষয়ক্ষতির পরে সেখানে যে ভিকটিম যারা ছিল তাদেরকে ক্ষতিপূরণ যে দিবে, তারা সামান্য কিছু ডলার দিয়ে নামমাত্র ক্ষতিপূরণের নামে সেই ভিকটিমদেরকে দিয়ে তাদের এই কেসটা রফা দফা করে দিয়েছিল। এই ঘটনার উপর ভিত্তি করে ইন্দ্রা সিনহা অ্যানিমেলস পিপল এই বইটি লিখেছেন। অ্যানিমেলস পিপলের যদি আমি যে মুখ্য চরিত্র, প্রোটাগনিস্ট বা ন্যারেটরের কথা বলতে চাই, সে 19 বছরের একজন ব্যক্তি। কিন্তু সে আমাদের সাধারণ মানুষের মতো নয় যে 2 পায়ে চলাফেরা করে। সে 4 পায়ের উপর ভর দিয়ে চলাফেরা করে, কিন্তু এর পেছনে যে টুইস্টটা রয়েছে সেটা অ্যানিমালস পিপলে যে গ্রাম সম্পর্কে বর্ণনা করা হয়েছে, একটা ফিকশনাল ভিলেজ, সেটা হচ্ছে খপপুর। এই গ্রামে ইন্ডাস্ট্রিয়াল যে ট্র্যাজেডিটা ঘটে, সেখানে একটি কোম্পানি ছিল যার সম্পর্কে আমি একটু পরে বর্ণনা করছি। সেই কোম্পানিতে যখন সেই ভোপাল ডিজাস্টারের মতোই একটি ঘটনা ঘটে, তার সে কিছুদিন পূর্বে অ্যানিমেল জন্মগ্রহণ করে। এবং অ্যানিমেলের কোনো পরিচয় বা আইডেন্টিটি, সে কোথা থেকে এসেছে, সেগুলো কোনোটা এখানে জানা যায় না। বইটি পড়ে এতটুকু বোঝা যায় যে তার বাবা মা হয়তো সেই শিল্প বিপর্যয়ে সেই রাতে মারা গিয়েছিল। সে একটি অরফানেজে বড় হয়েছে এবং রাস্তায় বড় হয়েছে। সবকিছু মিলে তার পরিচয় সম্পর্কে এখানে সেভাবে জানা যায়নি। তো সে ছোটবেলায় আমাদের সাধারণ মানুষের মতো 2 পায়ে চলাফেরা করতো, কিন্তু আস্তে আস্তে সে যখন বড় হয়েছে তার শরীরে যে সমস্যাগুলো দেখা দিয়েছে তার ভিত্তিতে সে এখন আর সাধারণ মানুষের মতো হাঁটাচলা করতে পারে না। এবং এটার কনসিকুয়েন্সেস, তার এই ঘটনাটা যে ঘটেছে, এটা বলা হচ্ছে যে সেই ডিজাস্টার, সেই রাতের ক্ষতিকারক যে কেমিক্যাল গুলো ছিল সেটার এফেক্ট হিসেবে ধরা হচ্ছে। তো আমার মনে, যখন আমাকে এই বইটা স্যার সাজেস্ট করেছিলেন যে অ্যানিমালস পিপল বইটা নিয়ে তুমি কাজ করতে পারো, তো যখন আমি এই বইটা হাতে পেলাম এবং আমি পড়ছিলাম, তখন শুরুতে আমি দেখলাম যে একজন ব্যক্তির নাম অ্যানিমেল। তো ঠিক আছে, অ্যানিমেল হতে পারে কোনো না কোনো কারণে, কিন্তু বইটা পড়ে আমি দেখতে পারলাম যে অ্যানিমেল তার এই নামটা নিয়ে আসলে কাইন্ড অফ সন্তুষ্ট যে তার নাম অ্যানিমেল। এবং তাকে যখন কেউ বলছে যে তুমি তো অ্যানিমেল না, তুমি তো মানুষ, তখন সে অনেক বেশি অসন্তুষ্ট হচ্ছে এবং মানুষ শব্দটাকে সে নিজের সাথে যোগ করতে এরকম ভাবে ব্যবহার করছে যেন কেউ তাকে গালি দিচ্ছে যে তুমি মানুষ।
অ্যানিমেল নামটা তার কিভাবে হয়েছে আমি একটু বলি। সে যখন ছোট ছিল এবং চার পায়ে চলাফেরা করতো, হয় কি নর্মালি আমরা দেখি যে বাচ্চারা যদি নিজেদের থেকে একটু অন্যরকম কাউকে দেখে বিভিন্ন নামে তাদেরকে ডাকাডাকি করে। অ্যানিমেলকে ছোটবেলায় তার সাথে যে বাচ্চারা অরফানেজে খেলাধুলা করতো তাকে জংলি, জানোয়ার এগুলো বলে ডাকতো। এবং বইটা যেহেতু একটা জিনিস আমি একটু মিস করে গিয়েছি, সেটা হচ্ছে অ্যানিমেল যে পুরো ন্যারেশনটা দিয়েছে, পুরো কাহিনী যে বর্ণনা করেছে, সেটা একজন সাংবাদিক তাকে কি ঘটেছিল সেই রাতে, সে যেহেতু একজন গ্রামবাসী খবপুরের, তার ধারণা রয়েছে যে সেই রাতে কি ঘটেছিল গ্রামে এবং এত বছর ধরে 19 থেকে 20 বছর ধরে গ্রামের লোকজন কিভাবে বসবাস করছে গ্রামে, সেটা সম্পর্কে অ্যানিমেলের ভালো মতো ধারণা রয়েছে। তো সাংবাদিক চাচ্ছিল যে অ্যানিমেল একটা টেপ রেকর্ডারে সমস্ত কাহিনীগুলো রেকর্ড করে সাংবাদিককে দিক এবং সেটার উপরে ভিত্তি করে কোনো একটা ডকুমেন্টারি বা এমন কিছু বানাবে। কিন্তু অ্যানিমেল আসলে রাজি হয়নি শুরুতে, এবং এটার পেছনে যে বিষয়টি কাজ করছে সেটা হচ্ছে পলিটিক্স অফ মিডিয়া। এর আগে অনেক মানুষ এসেছে ওই গ্রামে তাদের জীবন কাহিনী তুলে ধরার জন্য, তাদের জন্য ভালো কিছু করার জন্য, কিন্তু যুগের পর যুগ 12-20 বছর ধরে কেউ কোনো কিছু করতে পারেনি। সবাই তাদের কাছ থেকে কাহিনী নিয়ে গিয়েছে এবং সেটাকে ম্যানুপুলেট করে এমন ভাবে উপস্থাপন করা হয়েছে যেন এই খবপুরে যেই ডিজাস্টার হয়েছে, যে ক্ষয়ক্ষতি হয়েছে, তাতে কোম্পানির কোনো দোষই ছিল না, সেই ফ্যাক্টরির কোনো দোষই ছিল না। যে কারণে অ্যানিমেলকে যখন বলা হয়েছে যে তুমি তোমার এই কাহিনীটা আমাকে, জার্নালিস্ট বলেছিল আমাকে আরেকবার রেকর্ড করে দাও, তখন অ্যানিমেল সেখানে নিষেধ করে যে না, আমি করব না। কিন্তু তারপরেও বিভিন্ন যেহেতু অ্যানিমেলের সার্ভাইভ করতে হয়, টাকা পয়সা বা অনেক কিছু লোভ দেখিয়ে তাকে রাজি করানো হয় যে তুমি রেকর্ড করো। তো অ্যানিমেল সেখান থেকে টেপ রেকর্ডারে পুরোটা কাহিনী রেকর্ড করছিল। এখানে অনেকগুলো টেপ রয়েছে, তো বিভিন্ন টেপে বিভিন্ন ধরনের কাহিনী বলা আছে। তো সেখান থেকে অ্যানিমেলের নামকরণ হয় অ্যানিমেল। তো এবার অ্যানিমেল তার এই নামটার সাথে কেন এত বেশি সন্তুষ্ট, আমি যদি সেটা বলি, আহ এই তার আগে আমি একটু কিছু ক্যারেক্টারের বর্ণনা দিয়ে দিই, কারণ একটি উপন্যাস বলার আগে তার ক্যারেক্টারগুলো সম্পর্কে, চরিত্রগুলো সম্পর্কে ধারণা দেওয়া প্রয়োজন। প্রোটাগনিস্ট বা ন্যারেটর অ্যানিমেল। দ্বিতীয়ত আমি যদি বলতে চাই, এখানে জাফর নামে একটি চরিত্র রয়েছে। সে একজন রাজনৈতিক কর্মী, যে প্রায় 12 বছর ধরে সেই গ্রামে যে কোম্পানি বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতি করে রেখে গিয়েছে, বা কোম্পানি যেই ন্যায় বিচার দিতে নিষেধ করছে, সেই ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছে। এছাড়াও সেই গ্রামে যে বিভিন্ন ধরনের গরিব মানুষ রয়েছে যারা ক্ষয়ক্ষতির শিকার হয়েছিল সেই রাতের বিভিন্ন কেমিক্যালের এফেক্ট থেকে। এবং আসলে পরিবেশ যখন একবার নষ্ট হয়ে যায়, সেই দূষণ একদিন বা 2 দিনের জন্য না, সেই দূষণের শিকার মানুষকে দিনের পর দিন হতে থাকে, মানুষ দিনের পর দিন হতে থাকে। তো সেই গ্রামে যে নতুন শিশু জন্মগ্রহণ করছিল, যে সাধারণ মানুষ ছিল, তারা সবাই দিনের পর দিন বিভিন্ন ধরনের সমস্যার ভিতর দিয়ে যাচ্ছিল। সেখানকার লোকজন কোনো প্রকারের কোনো হেল্প পাচ্ছিল না সরকারের কাছ থেকে বা কারো কাছ থেকে। তো জাফর সেখানে একজন ব্যক্তি হিসেবে কাজ করছিল, যে সবাইকে সাহায্য করছিল। আরেকজন চরিত্র, সে হচ্ছে পণ্ডিত সোমরাজ। সে একজন বিখ্যাত গায়ক ছিলেন। কারণ সেই কোম্পানির ডিজাস্টার, সেই ভয়ানক রাত, সেই রাতে প্রতিটা মানুষ কোনো না কোনো কিছু হারিয়েছে। পণ্ডিত সোমরাজ সে তার গান গাওয়ার ক্ষমতা হারিয়ে ফেলেছেন। তার ফুসফুসের মারাত্মক ক্ষতি হয়েছিল সেই বিষাক্ত গ্যাসের কারণে। সে তার স্ত্রী, ছেলেকে হারিয়েছেন সেই রাতে। এবং একটা মানুষের জীবনে যখন এত কিছু সে হারিয়ে ফেলে, স্বাভাবিক তার মধ্যে অনেক ধরনের পরিবর্তন আসবেই। পণ্ডিত সোমরাজও মানে অন্যরকমের একজন ব্যক্তি হয়ে গিয়েছেন, তার ভিতরে গাম্ভীর্য এসেছে। সে দেয়ালে টিকটিকির সাথে কথা বলে, ব্যাঙের সাথে কথা বলে, তার ভাষ্যমতে টিকটিকি, ব্যাঙ সবাই গান গায়। কিন্তু সে কোনো পাগল ব্যক্তি নয়। এটা হচ্ছে ইন্টারেস্টিং ফ্যাক্ট এই পণ্ডিত সোমরাজের ক্যারেক্টারে। এবং সে একটি পয়জন রিলিফ কমিটি পরিচালনা করেন, কারণ সেই গ্রামের লোকজনের অনেক সাহায্য প্রয়োজন, সে সেই ক্ষেত্রে এই কমিটি পরিচালনা করেন। এরপর আরেকটা চরিত্র হচ্ছে নিশা। নিশা পণ্ডিত সোমরাজের মেয়ে। নিশা এই অ্যানিমালস পিপল উপন্যাসে একটা গুরুত্বপূর্ণ চরিত্র, কারণ অ্যানিমেল এই ক্যারেক্টারের জীবন
একটু ভালো করতে বা তাকে এই পৃথিবীতে কিভাবে ভালো মতো একটু বেঁচে থাকতে হবে সেই রাস্তা দেখাতে নিশা অনেক সাহায্য করেছে। এবং অ্যানিমেল পড়াশোনা করতে জানতো না, এবং খফপুরের কেউই পড়াশোনা জানতো না মোটামুটি, যে সাধারণ লোকজন। তো নিশা অ্যানিমেলকে ইংরেজি, হিন্দি পড়া এবং লেখা শেখায়। সে জাফর এবং ওই গ্রামে আরো অনেক রাজনৈতিক কর্মীদেরকে ন্যায় বিচার প্রতিষ্ঠা বা ন্যায় বিচার আনতে সাহায্য করেছে। এরপরে মা ফ্রাঙ্কি নামে আরেকটি চরিত্র রয়েছে। সে অরফানেজে অ্যানিমেলকে দেখাশোনা করতো, এবং বলা যায় যে এই অ্যানিমেলের পৃথিবীতে সবচেয়ে বেশি ভালো অ্যানিমেলকে মা ফ্রাঙ্কি বাসতো। মা ফ্রাঙ্কি যে জিনিসটা হারিয়েছে, আমার কাছে মনে হয়েছে অ্যানিমালস পিপল পড়ার পরে যে এটা হয়তো ওনার কোনো সাইকোলজিক্যাল ইফেক্ট পড়েছে। কারণ উনি অন্য দেশের ব্যক্তি, উনি ইন্ডিয়াতে যখন এসেছিল তখন উনি ইংরেজি এবং হিন্দি শিখেছিল সবার সাথে কমিউনিকেট, যোগাযোগ করার জন্য। কিন্তু এই ঘটনার পরে, সেই রাতের পরে সে ইংরেজি এবং হিন্দি এই দুটা বোঝা এবং বলার ক্ষমতা হারিয়ে ফেলেছে। আমার কাছে মনে হয়েছে একটা সাধারণ মানুষ কখনো সাধারণভাবে এটা হারিয়ে ফেলবে না। তার মস্তিষ্কে ওই রাত এত বাজেভাবে হয়তো প্রভাব ফেলেছে যে সেই ক্ষমতা হারিয়ে ফেলেছে। আরেকটি ক্যারেক্টার যদি আমি বলি, সেটা হচ্ছে কোম্পানি। কিন্তু কোম্পানিকে আমার কাছে এখানে কোনো একটা চরিত্র মনে হয়নি। মনে হয়েছে যে এই পৃথিবীতে যত দুর্নীতিবাজ ব্যক্তি রয়েছে, যারা কলুষিত মস্তিষ্কের, যারা অন্যায়কে প্রশ্রয় দিচ্ছে বা অন্যায়ের সাথে জড়িত রয়েছে, কোম্পানি প্রতিটি ব্যক্তিকে এই অ্যানিমালস পিপল গল্পে রিপ্রেজেন্ট করেছে। এছাড়াও এই গল্পে আরো অনেকগুলো চরিত্র রয়েছে যারা দেখাচ্ছে যে কিভাবে কোম্পানি তাদেরকে শাসন করেছে, কিভাবে এই পরিবেশের বিপর্যয়ের কারণে তাদের তাদের জীবনেও বিপর্যয় নেমে এসেছে। আমি প্রতিটা চরিত্র সম্পর্কে ডিটেলসে যে বলছি না, এবার আমি একটু গল্পের মেন পয়েন্টে যদি আসি, সেটা হচ্ছে খড়গপুর যে গ্রাম, সেই গ্রামে বাইরে থেকে একটা আমেরিকান কোম্পানি আসে। তারা একটা কেমিক্যাল ফ্যাক্টরি সেখানে প্রতিষ্ঠা করে। তো বাইরে থেকে যদি কেউ কোনো দেশে এসে কোনো প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করতে চায়, সে কখনো হঠাৎ করে এসে নিজে নিজে করে ফেলতে পারে না। তার সেই দেশের বা সেই এলাকার যে লোকাল গভর্নমেন্ট বা লোকাল পাওয়ার হোল্ডিং অথরিটি, তাদের সাহায্যের প্রয়োজন রয়েছে। তো সেখানে যে কেমিক্যাল ফ্যাক্টরিটা স্থাপন করা হয়, স্বাভাবিকভাবে আমি একটু আগে বলেছিলাম যে সেই গ্রামের লোকজন পড়াশোনা পারতো না, তারা বেশিরভাগ নিরক্ষর ছিল। তাদের জ্ঞান বুদ্ধি সেরকম ছিল না যে এখানে একটা ফ্যাক্টরি স্থাপন করা হচ্ছে, যে কেমিক্যাল গুলো রয়েছে সেটা কতটা ক্ষতিকর হতে পারে আমাদের জন্য। তাদেরকে বলা হয়েছে যে তোমরা এখানে কাজ পাচ্ছ, তোমরা অর্থ পাবে, তোমাদের আহার, তোমাদের জীবন নির্বাহের জন্য তোমরা টাকা পাচ্ছ, যেটা গরিব মানুষের জন্য যথেষ্ট, তাদের জীবনে আর কোনো কিছুর প্রয়োজন হয় না। তো তারা সেখানে কাজ করছিল, কিন্তু কাজ করার সাথে সাথে তারা এটাও বুঝতে পারছিল দিনের পর দিন যে এই যে কেমিক্যাল ক্ষতিকর গ্যাস রয়েছে, এর মাধ্যমে তাদের বিভিন্ন ধরনের অসুবিধা হচ্ছিল আশেপাশে, বা তাদের নিজেদের শারীরিক সমস্যা হচ্ছিল, বা বিভিন্ন পানি পরিবেশ দূষণ হচ্ছিল। কিন্তু আমি যে একটু আগে বললাম, তাদের এগুলো সম্পর্কে সেভাবে ধারণা না থাকার কারণে সেভাবে তারা হয়তো এই বিষয়গুলো নিয়ে ভাবেনি। কোনো এক রাতে এই বিষয়টা সম্পর্কে আমি একটু কনফিউজড, হয়তো আগুন লেগে গিয়েছিল অথবা আগুন লাগেনি, সেখানে একটি ব্লাস্ট হয়, এবং ব্লাস্টে ওই কোম্পানিতে যে ক্ষতিকর কেমিক্যাল গুলো ছিল সেগুলো বাতাসের সাথে, পানির সাথে, এবং এক কথায় বলা যায় আশেপাশে সমস্ত পরিবেশের সাথে মিশে যায়। সেই রাতেই অনেক মানুষ মারা যায়, কারণ সেই কেমিক্যাল গুলোর প্রভাব এতটা ক্ষতিকর ছিল। এবং আমি যেমন কিছু ক্যারেক্টারের বর্ণনায় বলেছি যে তাদের জীবন থেকে কি কি হারিয়ে গিয়েছে, তাদের জীবনে কি কি প্রভাব ফেলেছে। এ পর্যন্ত গেল যে কিভাবে সেই রাতে প্রভাব ফেলেছিল। এবং আরেকটা জিনিস, আমরা ছোট বাচ্চাদেরকে দেখি হয়তো কোনো জিনিসে তাদেরকে ভয় পাওয়াতে, যে ওখানে যেও না, রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো। মা বা আশপাশের লোকজন গল্প শোনায় যে ভূত আসবে, জুজু আসবে। তো ওই গ্রামের লোকজন যদি ছোট বাচ্চাদেরকে কোনো কিছু দিয়ে ভয় দেখাতে যেত, তাহলে তারা বলতো যে দ্যাট নাইট,
ওই রাতের কথা। সেই রাত এত বেশি ভয়ঙ্কর ছিল গ্রামবাসীর জন্য, তাদের মনে এভাবে গেঁথে গিয়েছিল যে তারা ভয় দেখানোর জন্য দ্যাট নাইটের কথা বাচ্চাদেরকে বলতো। তো একদিক দিয়ে বলা যায় যে এই 20 বছর আগে ঘটে যাওয়া ঘটনা মানুষের মস্তিষ্কে এবং শারীরিকভাবে বিভিন্ন ক্ষয়ক্ষতির মাধ্যমে তাদের সাথে সবসময় ছিল। এবার জাফরের কথা যদি আমি বলি, সে 12 বছর ধরে চেষ্টা করে যাচ্ছে এই গ্রামের জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য। কোর্টে কেস চলছে যে কোম্পানির লোকজন এখানে আসুক, তারা যে ভিকটিম তাদেরকে ক্ষতিপূরণ দিক, যেন তারা ভালো মতো তাদের চিকিৎসা করতে পারে। দ্বিতীয়ত, কোম্পানি স্বীকারই করতে চাচ্ছে না যে যা কিছু হয়েছে এতে তাদের কোনো দোষ রয়েছে। তারা বলছে যে না, এটা আমাদের কোনো দায়ভার নেই, আমরা কিছুই করিনি। এবং তারা কোনোভাবেই মানতে রাজি না যে এই পুরো ডিজাস্টার, এই পুরো যে প্রসেস, এতে তাদের কোনো দায়ভার রয়েছে। সেখান থেকে অ্যানিমেল একটা জিনিস দেখছে যে মানুষ আসলে কি। মানুষ যে শব্দটা আমরা মানুষের সাথে ব্যবহার করে থাকি, মানুষ মানেই হচ্ছে মিথ্যা, ধোঁকাবাজি করা, আরেকজনের হক মেরে নেয়া, জীবন নষ্ট করা। এবং অ্যানিমেল যে চার পায়ে হাঁটছে, এতে কি অ্যানিমেলের নিজের কোনো দোষ রয়েছে? সে তো ইচ্ছা করে চার পায়ে হাঁটছে না, তাও তাকে তার আশেপাশের লোকজন এর জন্য হাসাহাসি করছে, তাকে নিয়ে মজা করছে। এতেও অ্যানিমেলের মাঝে এক ধরনের ক্ষোভ রয়েছে যে এতে আমার কি দোষ রয়েছে। এই সব কিছু মিলিয়ে অ্যানিমেলের মাঝে মানুষের প্রতি এক ধরনের ক্ষোভ, এক ধরনের ঘৃণা কাজ করছে। আসলে মানুষের প্রতি বলবো না, এই মানুষ শব্দটার প্রতি ঘৃণা কাজ করছে যখন তার নামের সাথে কেউ বলছে যে তুমি অ্যানিমেল না, তুমি মানুষ। এই কারণে তার মানুষ শব্দ নামটা তার নামের সাথে লাগানো একদমই পছন্দ না। এবার সেই গ্রামে আমি তো জাস্ট কোম্পানির দুর্নীতি, কোম্পানির যে করাপ্টেড পলিউটেড মাইন্ড, সেটার কথা বললাম। কিন্তু ওই একটা কথা আছে না, আগে ঘর ঠিক থাকতে হয় তারপরে বাইরে, যদি ভুলও থাকে তাও সমস্যা নেই, ঘর সামলে নেওয়া যায়। খড়গপুরের যে বিষয়টা ছিল, তাদের লোকাল গভর্নমেন্ট, লোকাল পিপল তারাই ঠিক ছিল না। লোকাল গভর্নমেন্ট তারা দিনের পর দিন বলছিল হ্যাঁ কোম্পানির লোক আসবে, তারা জাস্টিস দিবে, সবকিছু ঠিক হয়ে যাবে, কিন্তু 20 বছর ধরে এই একই কথা শুনে যাচ্ছিল গ্রামের লোকজন, কোনো কিছু ঠিক হচ্ছিল না। দ্বিতীয়ত, কোম্পানির লোকজন, এটা বইয়ে মেনশন করা আছে যে কোম্পানির লোকজন ঘুষ দিয়ে, টাকা দিয়ে বারবার লোকাল গভর্নমেন্টের মুখ বন্ধ করে দিচ্ছিল। এবং এখানে শুধু সরকারের গুটি কয়েক ব্যক্তি জড়িত ছিল না, সোলজার্স, কেমিস্ট, লয়ার্স, ডক্টরস, দেন মিডিয়া, সবাই এই সব কিছুর সাথে জড়িত ছিল, যেন কোম্পানি কখনো এই সবকিছুর ভিতরে যে রয়েছে এটা বাইরে প্রকাশ না পায়। বারবার মিডিয়া এটাই দেখাচ্ছিল দুনিয়ার সামনে যে খড়গপুরে যা যা হয়েছে তাতে কোম্পানির কোনো হাত নেই, এটা শুধু একমাত্র একটা অ্যাক্সিডেন্ট ছিল, যেটা স্বাভাবিকভাবে যে কোনো সময় যে কারোর সাথে হতে পারে। তো এই বইয়ে মিডিয়া অফ পলিটিক্সটা আমার মনে হয় অনেক সুন্দর করে দেখানো হয়েছে, কারণ আমরা বাংলাদেশে এখানে বসে দেখতে পাচ্ছি যে বাইরের দেশে কি কি হচ্ছে, কিন্তু আমরা তো ওখানে দাঁড়িয়ে নিজ চোখে দেখতে পাচ্ছি না। মিডিয়া আমাদেরকে যা দেখাচ্ছে আমরা তাই দেখছি, তাই বিশ্বাস করছি। এখানে আমাদের মাথায় একটা প্রশ্ন আসে যে আমরা কি আসলেই সবকিছু সত্যি দেখছি, সত্যি জানছি, নাকি এই ভিডিওর পেছনে বা এই মিডিয়া দ্বারা প্রকাশিত সত্যের পেছনেও আরো অন্য কোনো সত্য আছে। অ্যানিমালস পিপল আমাদেরকে এই প্রশ্নটা আরো জোরালো ভাবে করতে আমাদের মস্তিষ্ককে বলা যায় যে এক ধরনের কি বলা, একটা একটা ধাক্কা দেয় আমাদের মস্তিষ্কে যে এই ধরনের প্রশ্ন আমরা করতে পারি কিনা। তারপরে এখানে পরিচয় সম্পর্কে এক ধরনের বিষয় চলে আসে, যেমন আমি বললাম যে অ্যানিমেল, সে কেন নিজেকে অ্যানিমেল বলে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করে, মানুষ না। তো মানুষের পরিচয় সম্পর্কে এখানে একটা প্রশ্ন চলে আসে, মানুষ কি আসলে সত্যি মানুষ, না মানুষ অন্য কিছু? আমরা নিজেদেরকে মানুষ বলে পরিচয় দিই এবং অনেক মানে
শ্রেষ্ঠত্ব দাবি করি, যেমন আমাদের আশেপাশে যেমন অনেক অ্যানিমেল রয়েছে, তাদেরকে আমরা ইনইকুয়াল ভাবে ট্রিটমেন্ট করি, যেটা খুবই স্বাভাবিক, আমাদের কাছে খারাপ মনে হয় না, যেহেতু পশু, ওর সাথে মানুষ এমন ব্যবহার করতেই পারে। কিন্তু মানুষ হয়ে যখন আরেকটা মানুষের সাথে আমরা ইনইকুয়াল ট্রিটমেন্ট করছি, যেমন লোকাল গভর্নমেন্ট বা কোম্পানি, খপ্পরের লোকজন কি মানুষ না? তারা হয়তো দেখা যায় যে নিম্ন শ্রেণীর মানুষ, তাদের হয়তো টাকা পয়সা অর্থের অভাব রয়েছে, কিন্তু তাদের জীবনের কি কোনো মূল্য নেই? যে এই কোম্পানি আমেরিকাতে স্থাপন করা হয়নি, বা একদম টাউনে স্থাপন করা হয়নি, গ্রামে নিয়ে যে স্থাপন করা হয়েছে, যেখানে ওরা তো জানে যে এরা, এই লোকজনগুলো কোনো কিছু বোঝে না, জানে না, এদের জীবনের কোনো মূল্য নেই, এরা যদি মারা যায় তাহলে কেউ আমাদেরকে প্রশ্ন করতে আসবে না যে এরা কেন মারা গিয়েছে, কি জন্য মারা গিয়েছে। যেমন আমরা দেখতে পাই জাফর 12 বছর ধরে লড়াই করছে, 12 বছর ধরে, কিন্তু সে জিততে পারছে না, কারণ তাকে সাপোর্ট করার মতো কেউ নেই। কিন্তু এই গ্রামবাসীর জায়গায় যদি কোনো পাওয়ার হোল্ডিং পিপল মারা যেত, অবশ্যই তার জন্য জাস্টিস বা তার জন্য বিচার আশা করা যেত। এবার অ্যানিমেলের পরিচয় তো আমি পেয়ে গিয়েছিলাম মোটামুটি পড়ার পরে, তখন আমি একটু কনফিউজ ছিলাম, অ্যানিমেলস পিপল কারা আসলে। অ্যানিমালস পিপল বলতে এখানে খপ্পরে যারা বাস করছে, যারা এই ডিজাস্টারের মাধ্যমে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদেরকে বোঝানো হয়েছে। আর আমার কাছে মনে হয় একদিক দিয়ে আমরাও অ্যানিমালস পিপল, কারণ আমরা যতই বলি যে আমরা লড়াই করব, সামনে এগিয়ে যাব, আমরা একটা মাইনরিটি গোষ্ঠীর কাছে দায়বদ্ধ। আমরা চাইলেও এগিয়ে যেতে পারবো না। হ্যাঁ, নিজের জায়গা থেকে হয়তো আমরা কিছু করতে পারি, ভালো কিছু করতে পারি, কিন্তু সবার শেষে আমরা ওই মাইনরিটি গোষ্ঠীর কাছে দায়বদ্ধ। যেরকম অ্যানিমালস পিপল খপ্পরে তাদের লোকাল গভর্নমেন্ট এবং কোম্পানির কাছে দায়বদ্ধ ছিল, চেয়েও তারা কোনো কিছু করতে পারেনি। আমরাও ঠিক একই রকম অ্যানিমালস পিপল। এখানে এই যে আমরা আলোচনা করছি, এখান থেকে আমরা কিছু জানতে পারবো, শিখতে পারবো, হয়তো খুব ক্ষুদ্র পরিসরে কাজেও লাগাতে পারবো, কিন্তু বৃহৎ পরিসরে যে আমরা কাজে লাগাতে পারবো না, শুধুমাত্র সেই লোকাল গভর্নমেন্ট বা সেই পাওয়ার হোল্ডিং অথরিটির কাছে আমরা দায়বদ্ধ, একই কারণে। তো এইভাবে আমি অ্যানিমালস পিপলের পরিচয় পেয়ে গেলাম। এবার এই বইয়ে আরেকটা বিষয় যেটা আমার কাছে মনে হয়েছে, সেটা হচ্ছে পাওয়ার ইমব্যালেন্স আর ওয়েস্টার্নাইজেশন, পাশ্চাত্যকরণ আর যে ক্ষমতার অসাম্য একটা ভেদাভেদ রয়েছে, সেই বিষয়টা নিয়ে আলোচনা করা হয়েছে। যেমন আমি বললাম লোকাল গভর্নমেন্ট এবং যে লোকাল পিপলের জন্য সেই সরকার কাজ করবে। সেখানে এত বেশি দুর্নীতি ছিল যে সরকারি যে হাসপাতাল, সেই হাসপাতালে কেউ যেতে চাইতো না। না যেতে চাওয়ার কারণ কি? সেখানে গেলেই তারা জানে তাদের পকেট থেকে টাকা দিয়ে সবকিছু করতে হবে, রক্ত কিনতেও তাদেরকে টাকা দিতে হচ্ছে। তো সেই হাসপাতালে তারা কিভাবে যাবে, যেখানে তাদের নিজেদের খাবারের জন্য টাকা পয়সা নেই, তারা কিভাবে চিকিৎসা নিবে? সেখান থেকে দুর্নীতির যে পরিমাণ ওই গ্রামে, খফপুর গ্রামে, সেটা দেখা যাচ্ছে। এবং এই বইয়ে কোকা কোলা শব্দটা 2 থেকে 3 বার হয়তো উঠে এসেছে। এবং কোকা কোলা আমরা সবাই জানি বাইরের দেশের পাশ্চাত্যকরণের সাথে সংযুক্ত। এবং এটা দেখানো হয়েছে কিভাবে তারা আস্তে আস্তে এই উন্নয়নশীল দেশগুলোতে লোকাল গভর্নমেন্টের হাত ধরে নিজেদের ঘাঁটি গাড়ছে দিনের পর দিন। তারা আমাদের রক্ত শোষণ করে তাদের নিজেদের পকেট ভারী করছে, এবং আমাদের অবস্থা হয়ে যাচ্ছে অ্যানিমেলের মতো, খপ্পরের লোকজনের মতো, আমরা হয়ে যাচ্ছি অ্যানিমেলস পিপল। এই সবকিছু মিলিয়ে এই অ্যানিমেলস পিপলে দেখানো যাচ্ছে যে কিভাবে বাইরের একটা ওয়েস্টার্ন কোম্পানি সবকিছুকে ধ্বংস করে দিচ্ছে। এবং এখানে একজন ডক্টরের কথা বলা হচ্ছে, সে হচ্ছে এলি বার্বার। সে এসেছে এই গ্রামে বিনামূল্যে চিকিৎসা কেন্দ্র স্থাপন করার জন্য, তাদের জন্য যারা সেই রাতের কেমিক্যালের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং হয়ে যাচ্ছে। এবং আমি যে মাত্র মেনশন করলাম যে গভর্নমেন্ট হসপিটালে কেউ যাচ্ছিল না, কারণ সেখানে যাওয়ার কোনো রেজাল্টই আসছিল না, সেখানে যে কোনো লাভ ছিল না। এবার এলি ছিল বাইরের দেশ থেকে আসা, যেই দেশ থেকে কোম্পানি বিলং করে। তো কোম্পানির প্রতি গ্রামের মানুষের এত বেশি ঘৃণা ছিল যে তারা কেউ সেখানে যেতে চাচ্ছিল না। কিন্তু ওই যে বলে না যে গরিব
মানুষের জন্য দিন শেষে বেঁচে থাকাই সবকিছু। যখন তারা দেখতে পারলো যে এই হাসপাতালে আমরা যদি যাই আমরা বিনামূল্যে চিকিৎসা পাচ্ছি, তো আমরা কেন যাব না, আমরা যাব, আমাদের জীবন বাঁচাতে হবে আমাদেরকে। তখন সেখানে জাফর বলে যে না, আমরা কোম্পানির কাছে এত সহজে হার মানতে পারি না। আমরা জানি না এলি হয়তো কোনো ধরনের কোনো প্ল্যানিং প্লটিং নিয়ে এসেছে, তো আমরা যদি সেখানে যাই সে এখান থেকে ডেটা কালেক্ট করবে আমাদের আমরা কেমন আছে, এবং এই ডেটাগুলোকে বিভিন্নভাবে কাটাছেঁড়া করে বাইরের দেশের কাছে পাচার করবে এবং তারা রিপোর্ট বানাবে যে না, খপ করে কখনো কোনো সমস্যাই হয়নি। আর এলি যেহেতু একজন ডক্টর, সে তো মিথ্যা কথা বা ভুল কথা বলবে না, তো বাইরের লোকজন এটা বিশ্বাস করে নেবে, তো আমরা যে কেস লড়ছি সেটা আরো বেশি দুর্বল হয়ে যাবে। তো জাফরের কথা মতো কেউ এলি ডক্টরের কাছে শুরুতে যায় না, এবং শেষ পর্যন্ত বলা যায় যে যায় না। মাঝে দু একবার গিয়েছে, একটু মানে অনেক বেশি বিভিন্ন ধরনের ঘটনা ঘটেছে অ্যানিমালস পিপল এই উপন্যাসে। তো এই সবকিছুর ভেতর দিয়ে তারপরে এখানে বলা হয়েছে ওয়েস্টার্নাইজেশনের বিষয়, যে পরিচয়ের বিষয়। তারপরে আরেকটা জিনিস যদি আমি বলতে চাই যে অ্যানিমালস পিপলে শুধু এই বিষয়গুলো না, ভালোবাসা বা বন্ধুত্ব এগুলোও ফুটে উঠেছে। আমরা যদি আমাদের প্রতিদিনের জীবন বা জীবনের দিকে তাকাই, ভালোবাসা বা বন্ধুত্ব ছাড়া একটা মানুষ বেঁচে থাকতে পারে না। এই গল্পে দেখানো হয়েছে কিভাবে নিশা এবং অ্যানিমেলের মাঝে বন্ধুত্ব রয়েছে, জাফর এবং নিশার মাঝে একটি সুন্দর সম্পর্ক দেখানো হয়েছে, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য তারা কিভাবে একসাথে কাজ করছে। সবকিছুর মাধ্যমে এই গল্পে বিভিন্ন বিষয় ফুটে উঠেছে। এবং আমি যদি গল্পের শেষে বলতে যাই তাহলে আরেকটু একটা কথা বলি, এখানে আমার একটা বিষয় অনেক ভালো লেগেছে, যেটা হচ্ছে জাফর উল্লেখ করেছে দ্য পাওয়ার অফ নাথিং। আমরা সবাই বিশ্বাস করি যে আমাদের কাছে তো কিছুই নেই, আমরা কিভাবে এগিয়ে যাব, কিভাবে কোনো কাজ করব। তো জাফর এখানে বলেছে সবচেয়ে বড় পাওয়ার হচ্ছে দ্য পাওয়ার অফ নাথিং। আমি যখন জানি যে আমার হারিয়ে ফেলার কিছু নেই, তখন আমি কিসের ভয় করে বসে থাকবো, আমি এগিয়ে যেতে পারবো, লড়াই করতে পারবো। এবং জাফর যে চরিত্র এই বইয়ে, সে লড়াই করে দেখিয়ে দিয়েছে। তার কথা শুধু মুখের কথা ছিল না, এখানে সে পানি ছাড়া সে অনেক দিন অনশনে ছিল, এবং কোম্পানির বিরুদ্ধে লড়াই করার জন্য যা যা প্রয়োজন ছিল সে সবকিছু করেছে। সবার শেষে কোম্পানি হেরেছে। সেই গ্রামের লোকজন জাস্টিস, তো জানি না জাস্টিস পেয়েছে কিনা, কারণ তাদের জীবন তো ধ্বংস হয়ে গিয়েছে বলা যায়, কিন্তু যে মনের শান্তির জন্য যে জাস্টিস, সেটা পেয়েছে। কিন্তু পাওয়ার পরেও সবার শেষে অ্যানিমেল কিছু কথা বলেছে, যেটার মাধ্যমে আমার কাছে মনে হয় যে জাস্টিস আসলে কখনো পাওয়া সম্ভব না, বা কখনো দুর্যোগ শেষ হবে না। আমি যদি লাইনটা বলি, all things pass, but the poor remains. We are the people of Apocalypse. Tomorrow there will be more of us. তো আমার মনে হয় এখানে অ্যানিমেল বলতে চেয়েছে যে এই যে কি শব্দ ব্যবহার করে যে আমি সঠিক জানি না, গরিব বলবো, নিম্ন শ্রেণীর মানুষ বা আমাদের মতো মানুষ যারা রয়েছে, তাদের জীবনের যে স্ট্রাগল, তাদের জীবনের যে সমস্যা, এটা কখনো শেষ হবে না। হয়তো কোন তারা এই সমস্যা, যে কোম্পানির সমস্যা, এটা শেষ করতে পেরেছে, কিন্তু একের পর এক বিভিন্ন ধরনের সমস্যা আসতেই থাকবে, এবং এই সমস্যা কখনো শেষ হবে না। এবার অ্যানিমালস পিপল এই বইটা যদি আমি বলতে চাই যে আমরা পড়ে কি জানতে পারবো বা কিসের সাথে আমরা আমাদের জীবনে এটা সংযোগ খুঁজে পেতে পারি, সেটা হচ্ছে প্রথমে প্রথমে যে বিষয়টা উঠে আসে সেটা হচ্ছে পরিবেশ দূষণ। পরিবেশ দূষণের সাথে আমরা সবাই পরিচিত। তো আমি একটু যে জিনিসটা দেখলাম সেটা হচ্ছে 2020 সালে একটি পত্রিকার রিপোর্ট অনুযায়ী শীতলক্ষ্যা নদীতে 2000-এর বেশি শিল্প কারখানা বিভিন্ন ধরনের দূষিত কেমিক্যাল ফেলে, এবং তাদের মধ্যে মাত্র 301টি শিল্প কারখানা সেই যে দূষিত পানি সেটাকে বিশুদ্ধ করার জন্য ব্যবস্থা গ্রহণ করেছিল। এবং আমি এটা বলছি 2020 সালের রিপোর্ট অনুযায়ী, 6 বছর কেটে গিয়েছে, তার মানে আরো বেশি দূষণ বাড়ছে, বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে। সেখানে আশপাশে, নদীর আশেপাশে যারা বসবাস করে তাদের কাছ থেকে জিজ্ঞাসা করে রিপোর্টার যে তথ্যগুলো পেয়েছিল, তারা বলেছে যে
নদীতে বিভিন্ন ধরনের মাছ ছিল, যেগুলো এখন আর পাওয়া যাচ্ছে না। এবং মাছ ধরে এই বাংলাদেশের বিশাল একটা অংশ তাদের জীবিকা নির্বাহ করে, এবং আমরা মাছে ভাতে বাঙালি। তো তারা তাদের পেশাটা আস্তে আস্তে হারিয়ে ফেলছে। এবং শুধু নদীতে ময়লা আবর্জনা ফেলায় না, নদীর এক পাশে শুধুমাত্র বাইরে থেকে ময়লা এনে সেখানে ময়লা ফেলা হচ্ছে, পানি দূষিত হচ্ছে, সেখানকার মানুষ বিশুদ্ধ খাবার পানি পাচ্ছে না। সবকিছু মিলিয়ে এই যে পরিবেশ, পানি দূষণ মানে শুধু পানি দূষণ না, পানি দূষণ মানে কোনো না কোনো ভাবে পুরো পরিবেশ দূষণ হওয়া, সবকিছু ক্ষতিগ্রস্ত হওয়া। তো অ্যানিমালস পিপলের এই একটা বিষয় আমরা আমাদের পরিবেশের সাথে, পরিবেশ থেকে দেখতে পারি। এবং শুধুমাত্র এটা শীতলক্ষ্যা নদীর কোনো একটা একটি উদাহরণ না, আমরা যদি আমাদের আশেপাশেই দেখি দূষণ এবং দূষণ, দূষণ ছাড়া আমরা কোনো কিছু দেখতে পারবো না। এবার আমি যদি পরিবেশ দূষণ থেকে একটু সরে যেয়ে অন্য একটা বিষয় নিয়ে বলি, সেটা হচ্ছে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বিগত অলমোস্ট 2 বছর ধরে আমার কাছে মনে হচ্ছিল যে মানুষ, এই যে অ্যানিমেলের কাছে যেটা মনে হয়েছে যে মানুষ আসলে মানুষ আর নেই, বা মানুষের মাঝে মানুষের এই মনুষ্যত্ব বোধটা নেই, সেটা আমার কাছে একটু বেশি মনে হচ্ছিল। এবং আমি আমার পার্সোনাল লাইফে মানুষ এবং অ্যানিমেল দুটার সাথে অনেক বেশি কানেক্টেড। অ্যানিমেলকেও খুব কাছ থেকে দেখছি, মানুষকেও দেখছি। তো আমার কাছে মনে হচ্ছিল যে আমি অ্যানিমেলের সাথে বেশি কানেক্ট করতে পারছি মানুষের থেকে। মানুষ আমাকে ধোকা দিয়ে চলে যাচ্ছে, কিন্তু অ্যানিমেল যাচ্ছে না। তো আমার কাছে মনে হচ্ছিল আমি কি তাহলে এই সোসাইটি থেকে আলাদা হয়ে যাচ্ছি, না আমি কি একটু অন্যরকম চিন্তা ভাবনা করে ফেলছি? কারণ সমাজে থাকতে গেলে তো মানুষকে নিয়েই বেঁচে থাকতে হবে, এছাড়া আমাদের অন্যভাবে চিন্তা করার কোনো সুযোগ নেই। তো অ্যানিমালস পিপল পড়ে আমার কাছে মনে হয়েছে যে যেহেতু ইন্দ্র সিনহা উনি এখানে এই বিষয়টি তুলে ধরেছেন, শুধু আমি না, এই বিষয়টা সমাজের আরো অনেক মানুষই অনুভব করছে যে মানুষ আসলে এখন আর মানুষ নেই, অ্যানিমেলি এই সব অনুভূতি গুলোকে বা বিশ্বাস, ট্রাস্ট, এই সবগুলোকে অনেক বেশি ভাবে বুঝতে পারছে। যেমন আমি ইনস্টাগ্রামে একটা রিল দেখেছিলাম, যে ইন্ডিয়ার একটা রিল দেখেছিলাম যে কোনো একটা মেয়ে রাতে অফিস থেকে যখন আসে তখন একটা নির্জন রাস্তা দিয়ে যেতে হয়, সেখানে অনেকগুলো কুকুর রয়েছে, সে কুকুরগুলোকে খেতে দেয়। তো প্রতিদিন রাতে কুকুরগুলো তাকে রাস্তার শুরু থেকে একদম শেষ পর্যন্ত তার বাসা পর্যন্ত দিয়ে আসে। এই যে তার এবং অ্যানিমেলের মাঝে যে একটা বিশ্বাস, একটা বন্ডিং, কোনো মানুষের সাথে আমার মনে হয় না এভাবে হতে পারবে। তো আমার কাছে এই দ্বিতীয় এই বিষয়টা আমি কানেক্ট করতে পেরেছি। আর সব শেষে আমার কাছে অ্যানিমালস পিপল পড়ে এই প্রশ্নটাই মনে হয়েছে যে আমরা মানুষ, আমরা পরিবেশের সাথে বিভিন্নভাবে পরিবেশকে নির্যাতন করছি, পরিবেশের সাথে অবিচার করছি, পরিবেশ কিছু মুখ ফুটে বলতে পারছে না। ঠিক আছে, মানুষ তো বলতে পারছে, মানুষ তো নিজের হকের জন্য কথা বলছে, বলছে যে আমি এই এটার বিচার চাই, আমার সাথে এরকম করো না। মানুষ মারা যাচ্ছে, পরিবেশের মারা যাওয়া হয়তো পরিবেশের কান্না আমরা শুনতে পাচ্ছি না, মানুষের তো কান্না তো আমরা শুনতে পাচ্ছি। কিন্তু তারপরেও আমাদের মাঝে কোনো প্রকারের কোনো পরিবর্তন আসছে না, বরং দিন দিন সবকিছু নষ্টের দিকে যাচ্ছে, খারাপের দিকে যাচ্ছে। তো আমার কাছে এটা মনে হলো যে আমরা মানুষ হিসেবে কতটা ওয়েস্ট হয়ে গিয়েছি, কতটা গার্বেজ হয়ে গিয়েছি, কতটা নষ্ট হয়ে গিয়েছি। এবং এট দ্য এন্ড আমার কাছে এখানে জাফরের চরিত্র থেকে বা আরো দু একটা চরিত্র থেকে আমি এটা শিক্ষা নিতে পেরেছি যে দুনিয়া যতই নষ্ট হয়ে যাক না কেন, আমরা আমাদের নিজেদের জায়গা থেকে চেষ্টা থামাবো না। হয়তো আমরা বড় পরিসরে কিছু করতে পারবো না, কিন্তু ক্ষুদ্র পরিসরে আমরা সব সময় করতে পারবো। এবং পরিবেশ মানুষের মতো না, পরিবেশ জানে যে আমরা এখনো চেষ্টা করে যাচ্ছি বাঁচিয়ে রাখার জন্য এই পৃথিবীকে, এই নেচারকে, যে কারণেই হয়তো এখনো পরিবেশ টিকে আছে। না হলে যে পরিমাণে নিউজে আমরা দেখতে পাচ্ছি, রিপোর্টে দেখতে পাচ্ছি যেভাবে পরিবেশের উপরে নির্যাতন করা হচ্ছে, অত্যাচার করা হচ্ছে, পরিবেশের এতদিন থাকার কথা ছিল না। তো এটাই বলবো যে আমরা সবাই আমাদের জায়গা থেকে চেষ্টা করি পরিবেশকে বাঁচিয়ে রাখার জন্য। আর নিজেদেরকে একবার প্রশ্ন করি যে আমরা কি আসলেই মানুষ হিসেবে মানুষের দায়িত্ব পালন করছি, মানুষের মতো ব্যবহার করছি? ধন্যবাদ সবাইকে।